নেহা সন্ধেবেলা কলেজ থেকে তার বাড়ি ফিরল। বাড়িতে তার মা এবং বৌদি ছিল। নেহা, রোজ রোজ তুই সন্ধেবেলা বাড়ি ফিরিস কেন? তোর কলেজের ছুটি তো 2টোর সময় হয়ে যায়। এই তোর চেহারা এত লাল কেন রে? তোমরা দুজন রোজ কেন সিআইডির মতো জিজ্ঞাসাবাদ করো? বলেছিলাম না এক্সাম হবে, এক্সট্রা ক্লাস হয় কলেজে। আমার মাথা যন্ত্রণা করছে। ঠিক আছে, তুই জামা কাপড় চেঞ্জ করে আমি তোকে তেল মালিশ করে দিচ্ছি, আর কেউ তোকে কোনো প্রশ্ন করবে না, ঠিক আছে? বৌদির কথা শুনে নেহার একটু ভালো লাগে। সে কাপড় বদলে এলো। তারপর মাথায় তেল মালিশ করতে করতে তার বৌদি বলল, নেহা, তোর মাথায় তো সিঁদুর পরা। আরে মা, তাড়াতাড়ি এসো, দেখো নেহা কি করেছে। আরে বৌদি, কি করছো? মাকে কেন ডাকলে তুমি? আচ্ছা, মাকে কেন ডাকলো না আমি সব শুনে ফেলেছি। এরপর নেহার কি হবে? সত্যিই কি তার মাথায় সিঁদুর ছিল নাকি অন্য কিছু? এইসব জানতে হলে গল্পকে আমাদের প্রথম থেকে জানতে হবে। কিছু বছর আগে বিক্রম নামে একজন বডি বিল্ডার ছেলে ছিল। সে যখনই অফিসে পৌঁছাতো সব মেয়েরা তার দিকেই তাকিয়ে থাকতো। রাতে বাড়ি যেতেই সে এক্সারসাইজ শুরু করে। বাবা, তুই সারা দিন রাত খালি এক্সারসাইজ করতে থাকিস। এত ভালো কোম্পানিতে চাকরি করিস, তা নিয়েও তো কিছু ভাববি। আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। বাবা, তোর মায়ের কথার মানে হলো তোর কাছে বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সম্মান আছে, মাও আছে, বাবাও আছে, সুন্দর শরীরও আছে। তাহলে তুই বিয়ে করে নে। ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো। পরের দিন বিক্রম তার মা বাবার সাথে মেয়ে দেখতে পৌঁছে গেল। মেয়ে রাধিকা তার ছোট বোন নেহার সঙ্গে চা নিয়ে দাঁড়িয়েছিল। মেয়ের বৌদি এবং মা সেখানেই বসেছিল। দিদি, হবু জামাইবাবুর তো বরুণ দেবনের মতো কিউটনেস আর বডি সালমান খানের মতো। চুপ কর। বেয়াই, আমাদের তো মেয়ে খুব পছন্দ হয়েছে। আঙ্কেল, আমার হবু জামাইবাবুকে দারুণ পছন্দ। কি দারুণ বডি বানিয়েছ। নেহা, এসব কি হচ্ছে? আমরা কথা বলছি তো। পুরোহিত আপনাদের ব্যাপারে আমাদের অনেক আগেই বলে দিয়েছেন, আমাদেরও বিক্রমকে পছন্দ। এভাবেই কিছুদিন পর বিক্রম এবং রাধিকার ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আজ তাদের ফুলশয্যা ছিল। আমি কত ভাগ্যবতী যে আমার একজন এত হ্যান্ডসাম ছেলের সাথে বিয়ে হয়েছে। রাধিকা, জানো আমরা আগে অনেক গরিব ছিলাম। ছোটবেলায় আমি নদীর ধারে গিয়ে ব্যায়াম করতাম, আর বাকি সময়টা আমি পড়াশোনা করতাম। এত কিছুর পর তারপর আমি সফল হয়েছি। তো এইভাবে রাধিকা এবং বিক্রম সুখে শান্তিতে ঘর করে। কিছুদিন বাদে রাধিকা গর্ভবতী হয়ে যায়। বিক্রম, আজ থেকে বউকে সময় বেশি দিবি, এই সময় ভালোবাসার খুব দরকার হয়। এরই মধ্যে রাধিকার ছোট বোন নেহা সেখানে চলে আসে। আরে কংগ্রাচুলেশনস দিদি, কংগ্রাচুলেশনস জিজু। নেহা চলে আসায় সেখানে খুশি আরও দ্বিগুণ হয়ে যায়। রাতে রাধিকা ভালো ভালো খাবার বানিয়ে সবাইকে খাওয়ায়, কিন্তু নেহার নজর সবসময় তার জিজুর দিকেই ছিল। পরের দিন সে যখন এক্সারসাইজ করছিল, নেহা সেখানে পৌঁছে যায়। জিজু, তুমি তো কখনো আমার সাথে কথাই বলো না। আমি যাচ্ছি, কলেজ থেকে মাত্র একদিনের ছুটি নিয়ে এসেছিলাম। আমাকে তোমার নাম্বার দিয়ে দাও, বাকি কথা ফোনে বলবো। ঠিক আছে আমার মিষ্টি শালি। নাম্বার নিয়ে নেহা চলে আসে। কলেজের ছুটির পর সে বিক্রমকে ফোন করে। জিজু, আরে, আমি আমার তোমার সঙ্গে অফিসের দেখা ছুটি করব, তো তুমি কি সন্ধ্যে কলেজের 6টায়। সামনে আসতে পারবে? কিন্তু আমার অফিসের ছুটি তো সন্ধে 6টায়। তুমি তোমার শালির জন্য এতটুকু করতে পারবে না? ঠিক আছে, আমি কিছু বাহানা করে বেরিয়ে যাচ্ছি। বিক্রম তার বসের থেকে শরীর খারাপের বাহানা দিয়ে নেহার সাথে দেখা করতে চলে আসে। সে নেহাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে যায়। আরে বাহ নেহা, আমি এই প্রথমবার তোমাকে ভালো করে লক্ষ্য করলাম। খুব সুন্দর লাগছে তোমাকে। এখন তো তোমারও বিয়ে করার বয়স হয়ে গেল। জিজু, দিদির ভাগ্য ভালো ছিল তোমাকে পেয়েছে, না জানি আমি কার ভাগ্যে পড়ব। দুজনে আড্ডা মারতে থাকে, তারপর সিনেমা দেখতে যায়, তারপর যে যার বাড়িতে পৌঁছে যায়। নেহা আজ প্রথমবার দেরি করে বাড়ি আসে। নেহা, আজ তোর আসতে তো খুব দেরি হয়ে গেল। হ্যাঁ বৌদি, আসলে পরীক্ষা শুরু হবে তো তাই এক্সট্রা ক্লাস শুরু হয়ে গেছে। পরের দিন নেহা সোজা বিক্রমের অফিসে পৌঁছে যায়। আরে নেহা, তুমি এখানে? হ্যাঁ জিজু, কালকে তোমার সঙ্গে সময় কাটিয়ে খুব ভালো লেগেছে। আমি আজকেও তোমার সঙ্গে থাকতে চাই। আরও একবার বাহানার আশ্রয় নিয়ে বিক্রম ঘুরতে চলে যায় নেহাকে নিয়ে। এটা রোজই সে করতে থাকে। দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করত। নেহা প্রত্যেক দিনই বাড়িতে লেট পৌঁছাতো। বিক্রমেরও নেহাকে ভালো লাগতে শুরু করে। তারপর এক রাত, বিক্রম, তুমি বাবা হতে চলেছ। এখন সবথেকে বেশি সময় আমাকে দেওয়া উচিত, আমাকে ভালোবাসা উচিত, কিন্তু তুমি তো আমার দিকে ফিরেও তাকাও না। রাধিকা, আমি আমার কাজ নিয়ে খুব ব্যস্ত আছি, আর তুমি তোমার ভালোবাসা নিয়ে পড়ে আছো। এই বলে বিক্রম উল্টো দিকে মুখ ফিরিয়ে নেয়। এখন তো খালি এটাই মনে হয় কখন রাতটা কাটবে,
আর কখন আমি নেহার সঙ্গে দেখা করব। সকালে বিক্রম তাড়াতাড়ি ওঠে এবং জলখাবার না খেয়েই অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। ধুর, অফিস যেতে ইচ্ছেই করছে না। একটা কাজ করি, নেহাকে ফোন করে ডেকে নিই। বিক্রম নেহাকে ফোন করে ডেকে নেয় এবং নেহাও জলখাবার না খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। মা, নেহার কলেজে এখন যেন একটু বেশিই পড়াশোনা হচ্ছে। আমার ভয় লাগছে পুরো দুনিয়ায় না ও টপার হয়ে যায়। নেহা আর বিক্রম কোনো নদীর ধারে হাত ধরে ঘুরছিল। নেহা, যদি আমি তোমাকে আগেই পেয়ে যেতাম। এখনো দেরি হয়নি বিক্রম। নেহা চলো, আমরা দুজনে বিয়ে করে নিই। এই ব্যাপারে কেউ জানতে পারবে না। আমি তো কবে থেকেই তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে আছি। বিক্রম আর নেহা মন্দিরে যায় এবং বিয়ে করে ফেলে। অন্যদিকে তার বৌদি, মা আজকেও সন্ধে হয়ে গেল, এখনও নেহা এলো না। এক কাজ করি, ওর কলেজে যাই এবং ওকে গিয়ে নিয়ে আসি। ঠিক আছে মা, যেটা তুমি ভালো মনে করো। তার বৌদি কলেজ পৌঁছায়। বাইরে গার্ড বসেছিল। দাদা, কলেজ কি আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে? এক্সট্রা ক্লাস হয়নি? আমি নেহাকে নিতে এসেছিলাম। ম্যাডাম, আমাদের কলেজ এত ভালো যে এক্সট্রা ক্লাসের প্রয়োজনই পড়ে না। রোজ দুপুর 2টোতেই ছুটি হয়ে যায়। আর নেহা তো আজকে কলেজে আসেনি। এটা শুনে সে অবাক হয়ে যায়। এই বিষয়ে এখন শাশুড়ি মাকে কিছু বলবো না, তাহলে সে চিন্তায় পড়ে যাবে। কিছু মাস পরে রাধিকা একজন ফুটফুটে সন্তানের জন্ম দেয়। বিক্রম, দেখো পুরো তোমার মতো দেখতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন বাচ্চা হয়ে গেছে আমাদের। এখন তুমি বাচ্চার সঙ্গে খেলো আর আমাকে কাজে মন দিতে দাও। এই বলে বিক্রম বাড়ি থেকে বেরিয়ে যায় এবং নেহার সাথে দেখা করে। মা, বাবা, কোনো বাবা যদি তার সন্তানকে প্রথম দেখে তো খুব খুশি হয়, কিন্তু বৌমা, তুমি কেঁদো না, আমি সন্ধেবেলা ওর সঙ্গে কথা বলবো। অন্যদিকে নেহার বৌদি তার পিছু করতে থাকে। সে দেখে বিক্রম এবং নেহা একে অপরের হাত ধরে কোনো সিনেমা হলে ঢুকছে। এর মানে নেহা রোজ ওর জামাইবাবুর সাথে দেখা করতে যায়। সে চুপচাপ বাড়ি ফিরে আসে এবং সন্ধেবেলা যখন নেহা বাড়ি ফেরে, নেহা তুই রোজ রোজ কেন সন্ধেবেলা বাড়ি ফিরিস? তোর কলেজের ছুটি তো 2টোর সময় হয়ে যায়। তোর চেহারা এত লাল কেন? তোমরা দুজন রোজ সিআইডির মতো কেন জিজ্ঞাসাবাদ করো বলো তো? বলেছিলাম না কলেজে এক্সট্রা ক্লাস হয় এক্সামের জন্য। আমার মাথা যন্ত্রণা করছে। ঠিক আছে, তুই কাপড় বদলে আয়, আমি তোর মাথা মালিশ করে দিচ্ছি। আর কেউ প্রশ্ন করবে না। কিছুক্ষণ বাদে কাপড় বদলে যখন নেহা বাইরে আসে, তার বৌদি তাকে তেল মালিশ করতে যায়, তখনই তার মাথায় সে সিঁদুর দেখতে পায়। তার মাও সেখানে পৌঁছায়। নেহা, তুই তোর দিদির ঘর ভাঙছিস। বৌমা, ওকে নিয়ে চলো রাধিকার শ্বশুর বাড়ি। কয়েক মাস বাদে বিক্রম তার অফিসে পৌঁছায়। বিক্রম, তুমি খুব ট্যালেন্টেড ছিলে, তাই আমি তোমাকে ছুটি দিতাম, কিন্তু এত মাস হয়ে গেল তুমি অফিসে আসছো না। এই জন্য আমি নতুন ম্যানেজার নিয়োগ করেছি। স্যার, এ কি বলছেন আপনি? আসলে আমি একটু দরকারি কাজে ব্যস্ত ছিলাম। আমিও খুব ছোট থেকে এতটা বড় হতে পেরেছি। আমি সব জানি। প্রায়ই আমি তোমার সঙ্গে একটা মেয়েকে ঘুরতে দেখেছি। এদিকে তুমি একজন বিবাহিত ছেলে। তোমার মতো একটা চরিত্রহীন ছেলেকে আমার কোম্পানিতে রেখে আমার কোম্পানির ইমেজ নষ্ট করতে চাই না। দ্বিতীয়বার তুমি অফিসের আশেপাশেও আসবে না। তার মালিক তাকে কাজ থেকে বার করে দেয়। যখন সে বাড়ি পৌঁছায়, বিক্রম, তুমি যখন দেখতে এসেছিলে তখনই বলে দিতে পারতে যে তোমার আমাকে নয় আমার বোনকে পছন্দ। আমি তাহলে তোমাকে বিয়েই করতাম না। এরকম কিছু নয় রাধিকা। জানি না নেহা আমার উপর কি জাদু করেছিল, এর জন্য সব বরবাদ হয়ে গেল। এত বছরের পরিশ্রমের ফলে এত বড় কোম্পানির আমি ম্যানেজার হতে পেরেছিলাম, সেটাও আমি হারিয়ে ফেললাম। নেহা, কমপক্ষে নিজের বোনের কথা তো একটু ভাবতে। দিদি, দিদি আমাকে ক্ষমা করে দে রে। আমার জন্য জিজুর চাকরি চলে গেছে আর তোর চোখে জল। এই বয়সে এরকম হয়, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হয়। এই সব কিছুর জন্য আমি দায়ী। বিবাহিত হয়েও আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এখন আমার ভুল বুঝতে পেরেছি আমি। এবার থেকে রাধিকাকে ছাড়া আমি কারোর দিকে তাকাবও না। নেহা, আমাকে ক্ষমা করে দিও। ওই দিনই বিক্রম নেহাকে ডিভোর্স দিয়ে মুক্ত করে দেয় এবং সেই বছরই নেহা খুব বাজেভাবে ফেল করে। পুরো কলেজে তার বদনাম হয়। তারপর সে পড়াশোনায় মন দেয়। অন্যদিকে 1 বছরের পরিশ্রমের পর বিক্রম অন্য এক কোম্পানিতে ম্যানেজারের পদে চাকরি পায়। তারপর সে তার বউ বাচ্চার সঙ্গে সুখে শান্তিতে ঘর করতে থাকে। একজন বয়স্ক লোক অর্ধেক রাত্রিবেলা তার হাতে মঙ্গলসূত্র এবং সিঁদুরের কৌটো নিয়ে একটা ঘরে চুপি চুপি ঢুকে যায়। সেখানে একটা মেয়ে ঘুমোচ্ছিল। সেই মেয়েটিকে জাগায়। আরে নিকিতা, ওঠো। নিকিতা অবাক হয়ে উঠে যায় এবং লাইট জ্বালায়।
আরে এত রাত্রে তুমি এখানে কি করছো? আর তোমার হাতে মঙ্গলসূত্র আর সিঁদুর কেন? মা তো বেঁচে নেই। দেখো, আর নাটক করো না। আমি জানি তুমিও সবকিছু বুঝতে পারছো। আমি বিয়ে না করে আর থাকতে পারছি না। চলো, এই ঘরেই আমরা দুজনে বিয়ে করে নিই। এটা শুনে নিকিতার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি? তুমি আমার দিদির শ্বশুর। তুমি আমার ব্যাপারে এমনটা ভাবতে পারো না। আজ যাই হয়ে যাক, আমি যে কোনো শর্তে আজকে তোমাকে বিয়ে করেই ছাড়ব। আমি জানি তুমি নাটক করছো। কিছুক্ষণের মধ্যে তুমিও নাটক করা বন্ধ করে দেবে। সে তার নিজের বৌমার বোনকেই কেন বিয়ে করতে চায়? এরপর কি হবে? নিকিতা কি তাকে বিয়ে করে নেবে? ওই বুড়োর মাথায় এমন ভাবনাটা এলোই বা কী করে যে নিকিতা তাকে বিয়ে করে নেবে? এই সব জানতে গেলে গল্পের একটু পিছনে যেতে হবে। কারণ একটা কোম্পানিতে ম্যানেজার ছিল। ছুটির পর সে যখন হোটেল থেকে খাবার প্যাক করে বাড়িতে পৌঁছালো, তখন দেখলো তার বাবা লাইট বন্ধ করে বসে আছে। কারণ লাইট জ্বালালো এবং খাবারগুলো টেবিলে রেখে তার বাবাকে বলল, বাবা, তুমি এমন করে কষ্ট পেলে কি মা ফিরে আসবে বলো? বেঁচে থাকার জন্য একজন জীবন সঙ্গীর যে খুব প্রয়োজন বাবা, না হলে ঘর একেবারে যে শূন্য মনে হয়। ঠিক আছে বাবা, চলো আগে খেয়ে নি, বাকি কথা পরে হবে। তুই খেয়ে নে বাবা, আমার খেতে একদম ইচ্ছা করছে না। করণ তাকে খাবারের জন্য জোর করে, কিন্তু তার বাবা একটুও খাবার খায় না। এই জন্য করণও না খেয়ে শুয়ে পড়ে। পরের দিনও না খেয়ে সে অফিস চলে যায় এবং তার কেবিনে মন খারাপ করে বসে থাকে। তখনই তার কাছে রাধিকা নামের এক এমপ্লয়ি আসে। করণ, মন খারাপ করে বসে আছো কেন? কি যে বলি তোমায় রাধিকা, আমি আমার বাবাকে নিয়ে খুব চিন্তিত। মা চলে যাওয়ার পর থেকে উনি সারাক্ষণ চিন্তা করেন, খেতে চায় না, ঘর অন্ধকার করে দরজা বন্ধ করে বসে থাকে। সব সময় তো ওনার কাছে থাকা সম্ভব নয় না। আমার তো ভয় লাগে কিছু আবার ভুলভাল না করে ফেলে। ঘরে যদি এরকম একা বসে থাকে তাহলে তো তার এই অবস্থা হবেই। এক কাজ করো, তুমি বিয়ে করে ফেলো। বাড়িতে কেউ কথা বলার মতো থাকলে তিনি ঠিক হয়ে যাবেন। এটা তুমি ঠিক বলেছ। আমি কাল থেকেই মেয়ে দেখা শুরু করব, আর বাবাকেও এই কথা আমি জানিয়ে দিচ্ছি। রাধিকা এই কথা বলে সেখান থেকে চলে আসে। করণ ছুটির পর বাড়ি ফেরে এবং বাবাকে তার বিয়ের ব্যাপারে কথা বলে। এ তো নিজের বিয়ের কথাই বলছে। আমি তো ভাবছিলাম আমি বিয়ে করে নেব। কি ভাবছো বাবা? আরে আমার বিয়ে হয়ে গেলে এই ঘরটাও ভরে উঠবে, তোমারও মন ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, তুই তো এখন জোয়ান, তোর এখন অবশ্যই বিয়ে করা দরকার। কোনো মেয়ে দেখেছিস কি? তখনই সেখানে রাধিকা চলে আসে। তাকে দেখে করণ অবাক হয়ে যায়। রাধিকা, তুমি এরকম আমার পেছন পেছন কেন চলে এলে? এলে যখন আমার সঙ্গেই আসতে পারতে। আমি ভাবলাম বিয়ের জন্য তুমি অন্য কোনো মেয়েকে না খুঁজে ফেলো, এই জন্য চলে এলাম। এক নম্বরের বুদ্ধু তুমি। বলো তো, আমার চেয়ে ভালো মেয়ে কোথায় পাবে তুমি? বিয়ের জন্য কিরকম ভাবে প্রপোজ করে ভাই? বাবা, তোমার ওকে বৌমা হিসেবে পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন একসঙ্গে কাজ করো, একে অপরকে ভালো করে চেনো তোমরা, তাই এর থেকে ভালো মেয়ে আর কোথায় পাবে? তো এইভাবে করণ এবং রাধিকার বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন সকালবেলা রাধিকা তার স্বামী এবং শ্বশুরের জন্য খাবার বানায়। বাবা, আমি আপনার ব্যাপারে সব জানি। আপনি শাশুড়িমার ব্যাপারে চিন্তা করে মন খারাপ করেন, খাবারও খান না। আপনাকে খেতেও হবে, হাসতেও হবে, সবার সঙ্গে কথাও বলতে হবে, সব কিছু করতে হবে। বাবা, আমি একদম ঠিক মেয়েকে বিয়ে করেছি, তোমাকে দুদিনে ঠিক করে দেবে। ঠিক বলেছ বাবা, সত্যি বৌমার আসার পর ঘর একেবারে ভরে উঠেছে। এই নাও বৌমা, আজ তুমি প্রথমবার রান্না করলে, তাই এটা তোমার জন্য উপহার। থ্যাংক ইউ বাবা। এইভাবে করণের বাবা কিছুটা খুশি থাকতে থাকে। তিনজনের জীবন খুব ভালো কাটছিল। এরই মধ্যে তাদের বাড়িতে এলো রাধিকার বোন নিকিতা। আরে বা নিকিতা, হঠাৎ করে তুই এসে পড়েছিস দেখে খুব খুশি হলাম রে। আসার আগে তো একবার বলা উচিত ছিল। দিদি, আমার এক্সাম শেষ হয়েছে, তাই ভাবলাম 2 মাস একটু তোর সঙ্গে থাকবো। এই জন্য তোকে সারপ্রাইজ দিতে চলে এলাম। তুমি খুব ভালো কাজ করেছো নিকিতা, তুমি আসার পর এই বাড়ির আনন্দ দ্বিগুণ হয়ে গেছে। তার শ্বশুর দূর থেকে নিকিতাকে গভীরভাবে দেখছিল। যাই হোক, রাত্রিবেলা 2 বোন মিলে সুন্দর খাবার বানায়। খাবার খাওয়ার পর, দিদি জিজু, আজকে তো আমি তোমাদের সঙ্গেই শোবো। আরে, তুমি ওদের মাঝখানে কেন শুতে যাবে? তুমি এক কাজ করো, আমার ঘরে শুয়ে পড়ো। এটা শুনে করণ এবং রাধিকা অবাক হয়ে যায়।
বাবা, তুমি এ কি বলছো? ও তো বেচারা মজা করছে। আমাদের বাড়িতে তো অনেক ঘর আছে। আরে আমিও তো মজাই করছি। আমি বলতে চাইলাম খুব গরম পড়েছে, তাই নিকিতা আমার ঘরে শুয়ে পড়বে আর আমি ছাদে শুয়ে পড়ব। আরে বাবা, কোনো ব্যাপার না, আপনার ছাদে শোয়ার দরকার নেই। আমি নিকিতার জন্য ঘর তৈরি করে দিয়েছি। আর এমনিতেও রাত 12টা অবধি আমরা গানের লড়াই খেলবো, তারপর ঘুমাবো। যাই হোক, যে যার ঘরে চলে যায়। নিকিতা, রাধিকা এবং করণ এক ঘরে বসে খেলছিল। তখনই তার শ্বশুর জানলা দিয়ে নিকিতাকে গভীরভাবে দেখছিল। যখন রাধিকা প্রথমবার এই বাড়িতে এলো, তখন আমি ভেবেছিলাম আমি একে বিয়ে করে নেব, কিন্তু তার আগেই তো করণ বিয়ে করে নিল। আরে রাধিকাকে পাইনি তো কি হয়েছে, আমি নিকিতাকে বিয়ে করে নেব, কিন্তু বিয়ের জন্য তো ওকে রাজি করাতে হবে। দেখছি অনেক কাঠখড় পোয়াতে হবে। পরের দিন তার শ্বশুর মার্কেটে যায় এবং মার্কেট থেকে খুব সুন্দর একটা ড্রেস নিকিতার জন্য নিয়ে আসে। করণ সেই সময় কাজে গিয়েছিল। নিকিতা, এই ড্রেসটা তোমার জন্য এনেছি, দেখো। ওয়াও, এই লাল রং আমার ভীষণ পছন্দের, থ্যাংক ইউ। নিকিতা খুশি হয়ে সেই ড্রেস নিয়ে তার রুমে চলে যায়। বা আনন্দ পেয়েছে, মনে হচ্ছে খুব বেশি পরিশ্রম করতে হবে না। যাই হোক, নিকিতা সেই লাল ড্রেস পরে রাধিকার রুমে যায়। দারুণ নিকিতা, এই ড্রেসটা তো তোকে দারুণ মানিয়েছে। কবে নিলি ড্রেসটা? এই ড্রেসটা তোর শ্বশুর আমাকে দিয়েছে রে। কি? বাবা তোর জন্য গিফট নিয়ে এলো, আমার জন্য গিফট নিয়ে এলো না? এটা কি হলো? কি হলো না দিদি, হয়ে গেছে। আমাকে হিংসা করিস না। আমি কেন হিংসা করতে যাব? যাই হোক, রাত্রিবেলা করণ বাড়ি এলো। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল। তখন রাধিকার শ্বশুর তার রুমে গেল। তখন নিকিতা জেগেছিল। নিকিতা, একটু ছাদে এসো, তোমার জন্য একটা গিফট এনেছি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আরে এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল! মনে হচ্ছে কদিনের মধ্যেই ও নিজে আমাকে বিয়ে করার কথা বলবে। তারপর সে ছাদে চলে যায়। নিকিতা যখন ছাদে যায়, সে তাকে একটা হীরের হার গিফট করে। এইবার নিকিতা অবাক হয়ে যায়। তুমি এত দামি হার আমাকে কেন গিফট করছো? আরে তোমার কাছে এটা একেবারেই মূল্যহীন। এটা নাও নিকিতা। ও থ্যাংক ইউ, তুমি খুব ভালো। এই বলে নিকিতা নিচে চলে আসে। পরের দিন সে হীরের হারটা রাধিকাকে দেখায়। শ্বশুরের হলোটা কি? এত দামি দামি গিফট তোকে একা কেন দিচ্ছে? এখন তো আমি শিওর যে তুই আমার উপর জ্বলছিস। এই বলে নিকিতা তার রুমে চলে যায়। রাতে এই ব্যাপারে রাধিকা করণকে সব বলে। বাবা নিকিতাকে হয়তো নিজের মেয়ের মতো ভেবে গিফট করছে। চুপচাপ ঘুমিয়ে পড়ো। এভাবেই রোজ রাধিকাকে কিছু না কিছু গিফট দিত রাধিকার শ্বশুর। সে সেটা নিয়েও নিত। তারপর এক রাত মনে হচ্ছে এবার নিকিতা আমার জালে ফেসে গেছে। এই মঙ্গলসূত্র আর সিঁদুর নিয়ে ওর কাছে যাই, আর আজ রাতেই ওকে বিয়ে করে ফেলি। সে সোজা নিকিতার রুমে চলে যায়। সে ঘুমোচ্ছিল। আরে নিকিতা, ওঠো! নিকিতা অবাক হয়ে ওঠে এবং লাইট জ্বালায়। আরে, এত রাতে তুমি এখানে কি করছো? আর তোমার হাতে এই মঙ্গলসূত্র আর মা তো বেঁচে নেই। দেখো, আর নাটক করো না। আমি জানি তুমিও সবকিছু বুঝতে পারছো। আমি বিয়ে না করে আর থাকতে পারছি না। চলো, এই ঘরেই আমরা দুজনে বিয়ে করে নিই। এটা শুনে নিকিতার পা থেকে মাটি সরে যায়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার দিদির শ্বশুর, তুমি আমার ব্যাপারে এরম ভাবতে পারো না। আজ যাই হয়ে যাক, আমি যে কোনো শর্তে আজকে তোমাকে বিয়ে করেই ছাড়ব। আমি জানি তুমি নাটক করছো, কিছুক্ষণের মধ্যে তুমিও নাটক করা বন্ধ করে দেবে। দিদি, জিজু তাড়াতাড়ি এসো। করণ এবং রাধিকা তার আওয়াজ শুনে চলে আসে। আজ আমি বুঝলাম কেন আমাকে এত গিফট দিত। ওর বাজে নজর আমার দিকে ছিল। তুমিও তো খুব মজায় গিফটগুলো নিয়ে নিতে, এখন নাটক করছো। বাবা, আপনি কেমন কথা বলছেন? তুমি চুপ করো। আমি তো তোমাকেও বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমায় করণ বিয়ে করে নিল। নিজের বাবা না হলেও আমি তোমাকে নিজের বাবার থেকেও বেশি ভালোবাসতাম। আর তুমি এরকম নোংরা কাজ করলে? এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। পুলিশের ভয়ে সে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। তারপর থেকে তারা তিনজন সেখানে সুখে শান্তিতে থাকতে আরম্ভ করে।